আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ফটোশপের নতুন একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস শিখব কি টুলের ব্যবহার। যেটা আমাদের বিগত ২টা ক্লাস ধরে আমরা শিখতেছি। প্রথম ক্লাসে ফটোশপ সম্পর্কে শিখেছি এবং কি দ্বিতীয় ক্লাস একটি হয়েছে যেটা আমাদের টুল সম্পর্কে আমরা শিখেছি। আজকে সেটা আমাদের তৃতীয় ক্লাস। আমরা বিভিন্ন যেমন মুভ টুল, সিলেকশন টুল সম্পর্কে আপনাদের জানিয়েছি। আজকে আমাদের দ্বিতীয় পার্টে থাকতে কি ক্রপ টুল। ক্রপ টুলের ভিতরে বিভিন্ন অংশ আছে, সবগুলি আজকে আমরা কথা বলবো। তাই চলুন শুরু করা যাচ্ছে ক্রপ টুল নিয়ে। আমরা সরাসরি ফটোশপে চলে যাচ্ছি। ফটোশপে চলে আসলাম। ফটোশপে আসার পরে অ্যাট ফার্স্ট আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে টুলটা আছে ক্রপ টুল, সেটার কাজ কি? ক্রপ টুলের কাজ হচ্ছে আপনি আপনার যে ছবিটা আছে এটাকে সুন্দরভাবে কাটতে পারবেন। যেমন ধরেন আমার এই ছবিটাতে অতিরিক্ত অংশ আছে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে এদিকে অংশ অতিরিক্ত আছে, এদিকে অতিরিক্ত আছে, যেটা আমি কেটে ফেলতে চাচ্ছি। সেখানে আমি ক্রপ টুলকে সিলেক্ট করেছি, ছবিতে ক্লিক করেছি, দিয়ে আমার মতো আমি কেটে দিচ্ছি। এতে কি হচ্ছে, আমার ক্রপ টুলের কাজটা হচ্ছে। এছাড়াও আপনি যদি অপশন চান, এখানে অনেকগুলো রেশিও আছে, যেমন 1:1, 4:4। আপনি বিভিন্ন রেশিওতে কী করতে পারবেন, ছবিটা কাটতে পারবেন। যেমন ধরুন A4 সাইজ, 4:5 সাইজ, ঠিক আছে, 3R 4R যেগুলো আমরা বলে থাকি আর কি ছবি কাটার সময়, সেগুলো এখানে অটোমাপ দেওয়া আছে, সেগুলো আপনি সহজেই করতে পারবেন। বা নতুন যদি কেউ কোনো কিছু অ্যাড করতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। আশা করি একটু বুঝতে পেরেছেন। এরপরে সাপোজ আরেকটা টুল দেখতে পাচ্ছি আমরা তার নিচে, ক্রপ টুলের নিচে। এই ক্রপ টুলটার কাজ কি? এই ক্রপ টুলটার কাজ হচ্ছে কোনো কিছু ধরেন একটু বাঁকা আছে, আপনি সেটা সোজাভাবে কাটতে চাচ্ছেন, সেক্ষেত্রে এটা আপনাকে সহায়তা করবে। বা এরকম কোনো জিনিস আছে যেটা আপনি কাজ করছেন কিন্তু একটু বাঁকা হয়েছে, কিন্তু পরে সোজা করতে চাচ্ছেন। যেমন ধরেন অনেক সময় আমরা ছবি নিই, ছবিটা কী হয়, একটু বাঁকা হয়ে তোলা হয়। ছবি থেকে যখন আমরা ছবি তুলি, সেক্ষেত্রে সব ক্ষেত্রে বলছি। বা কোনো একটা প্রোডাক্টেরই আপনি ছবি তুলছেন বা একটা কাগজের ছবি তুলছেন, তখন বাঁকা হয়েছে, তখন কী করতে থাকি, সেটা আমাদের সোজা করার প্রয়োজন পড়ে। তখন কী করতে পারি আমরা, এইখানে ধরেন আমি সেটাকে যেই রকম মাপে থাকে সেরকম মাপে যদি আমি কেটে দিই, ধরেন সাপোজ বাঁকা ছিল ছবিটা, আমি সেরকম মাপে কাটলাম, এরকম মাপে সাপোজ ছিল, দিয়ে যদি ওকে প্রেস করি তাহলে সেটা সুন্দরভাবে আমাকে তারা চার কোনো একটা শেপে আমাকে তারা প্রদর্শন করবে। এটা হচ্ছে ক্রপ টুলের কাজ। অর্থাৎ কি, আপনার কোনো বাঁকা ছবি আপনি খুব সহজেই সেটাকে সোজা করতে পারবেন। আবার ধরুন কিছু কিছু ছবি আছে একটু হালকা বাঁকা হয়ে থাকে, অর্থাৎ ছবি ঠিক আছে কিন্তু একটু বাঁকা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি ক্রপ টুল নিয়ে এটাকে শুধু যদি আপনি এই অ্যারোতে এসে, যেমন অ্যারোটা দেখেন কি এখানে আমার যে চিহ্নটা আছে সেটা একটু পরিবর্তন হয়ে গেছে, একটু বাঁকা টাইপের আছে, যদি এখন আমি ঘুরাই এটাকে, তাহলে দেখেন কি এটা আমার সোজা বা বাঁকা যেটা আপনি বলেন সেটা আপনি করতে পারবেন খুব সহজে। দিয়ে যদি ওকে প্রেস করেন সেটা কিন্তু সোজা বাঁকা হয়ে যাবে আপনার খুব সহজে। আসলে একটু বুঝতে পেরেছেন। এই দুইটা নিয়ে কী হয়, এই দুটা কাজ করা হয়ে থাকে। আশা করি দুটা বুঝতে পেরেছেন আপনারা। অর্থাৎ কি, ক্রপ টুল সরাসরি ছবি কাটবে বা ছবিকে আপনাকে একটু হালকা বাঁকা আছে সেটাকে সোজা করতে সহায়তা করবে, এইভাবে ঘোরায় টোরায় সেটা সোজা করতে পারবেন। আর ধরেন ছবি তোলার সময় ছবিটা কিছু বাঁকা হয়েছে, সেসব ক্ষেত্রে আপনি এটা করতে পারবেন। যদি আমি এটা নিয়ে আসি, ছবি নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। যেমন ধরেন এই ছবিটা, যেমন ধরেন এই ছবিটা, এখানে আমার যে ছবিটা আছে এই ছবিটা ধরেন বাঁকা আছে, যদি আমি এটাকে সোজা করতে চাই, আমি শুধু এখান থেকে ক্লিক করলাম, এখান থেকে ক্লিক করতেছি, এখানে ক্লিক করলাম, ছবিটা আমার যেরকম শেপে আছে ঠিক সেরকম আমি ক্লিক করলাম, যদি ওকে প্রেস করি তাহলে সরাসরি আমার ছবিটা কী করতেছে, তারা সোজা করে দিচ্ছে। আমার ছবিটার পিক্সেলটা ভালো নয় সেজন্য এরকম আসছে, কিন্তু ছবিটা কিন্তু আমার সোজা হয়ে গেছে। যেটা কিন্তু আমার আগে ছিল এরকম বাঁকা শেপে ছিল, সেই ছবিটা কী করছে, আমি শুধু সোজা করে ফেলছি টুল দিয়ে। এখন সাপোজ ধরেন এই ছবিটা হালকা একটু বাঁকা হয়েছে আমার কাছে, সেটা আমি কী করতে পারবো, ক্রপ টুল দিয়ে আমি একটু সোজা করে নিতে পারবো। সাপোজ যদি আমার কাছে বাঁকা হয়ে থাকে সেসব ক্ষেত্রে এরকম করে আমি শুধু ওকে প্রেস করলাম, তাহলে আমার ছবিটা কী হবে, সোজা হয়ে যাবে। এইটুকু ছিল এই টুলের কাজ। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এরপরে যদি আমরা এর নিচে একটা কী আছে, স্লাইস টুল। আশা করি দুটা উপরে তুলে আপনাদের সমস্যা নেই, যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে করবেন। স্লাইস টুল, স্লাইস টুলের কাজ কি, আমরা ছবিকে কাটতে চাই, বিভিন্ন অংশ কেটে কেটে ছবিটাকে আমি সেভ করতে চাই। সাপোজ ধরেন আমি মাঝখান দিয়ে ছবিটাকে কেটে দিলাম, শুধু একটা টান দিছি, এতে কি হবে, আমার ছবিটা দুইটা খণ্ডে ভাগ হয়ে গেছে, এই একটা খণ্ড, এই একটা খণ্ড, দুইটা খণ্ডে আমার ছবিটা ভাগ হয়ে গেছে। এখন কি করতে পারবো, আমি যদি সেভ করে দিলে এটা খণ্ডকার এই ছবিটা সেভ হবে। বা যদি আমি আরও দেখাই, সাপোজ ধরেন আমি করলাম কি, এদিক দিয়ে একটা টান দিলাম, এখানে একটা টান দিলাম,
ঠিক আছে, তাহলে ছবিটা এটা প্রথম খণ্ড, এটা দ্বিতীয় খণ্ড, এটা তৃতীয় খণ্ড, এটা চতুর্থ খণ্ড, এটা পঞ্চম খণ্ড, এটা ষষ্ঠ খণ্ড, অর্থাৎ কি ছবিটা 6টা খণ্ডে ভাগ হয়ে গেছে। আমি যদি সেভ করি ছবিটাকে ফাইল থেকে, আমি দিচ্ছি কি এক্সপোর্ট থেকে দিচ্ছি আমি সেভ ফর ওয়েব। সাপোজ আপনি যেখানে খুশি সেখানে সেভ করতে পারেন। আমি এখান থেকে জেপিজি ভার্সন সিলেক্ট করলাম। জেপিজি সিলেক্ট করার পর আমি সেভে চলে যাচ্ছি। সেভে যাওয়ার পর আমি সাপোজ ডেস্কটপে সেভ করলাম। ডেস্কটপে এসে আমি একটা সেট করতেছি, নতুন ফাইল ক্রিয়েট করে নিউ ফাইল একটা নাম দিলাম, দিয়ে আমি যদি সেই ফাইলটাতে সেভ করি, দিয়ে আমি কি করতেছি শুধু সেভ করতেছি কিসে, অনলি ইমেজ দিয়ে সেভ করতেছি। ঠিক আছে, এখানে আমার অপশন আছে অনলি ইমেজ দিয়ে আমি সেভ করলাম। ওকে, সেভ করার ফলে যদি আমি এখন ওই ছবিটাতে যাই, ছবিতে চলে আসলাম, তাহলে দেখেন কি ইমেজ নামে একটা ফাইল হয়েছে এবং কি আমি যতগুলো খণ্ড করছিলাম প্রতিটা খণ্ড কি হয়েছে আলাদা আলাদাভাবে শো করতেছে এখানে। অর্থাৎ কি আমরা 6টা খণ্ডের কথা বললাম, সেই 6টা খণ্ড এখানে আমরা দেখতে পাচ্ছি। এই দেখেন 6টা, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা, পঞ্চমটা, ষষ্ঠটা, অন্তত 6টা খণ্ড হয়ে গেছে। এইভাবে আপনি আপনার মতো খণ্ড করতে পারবেন। ঠিক আছে, ধরেন অনেক সময় আমাদের কী হয় ছবির বিভিন্ন ছোটো ছোটো অংশ থাকে, সেগুলোতে আপনি খণ্ড করতে চাচ্ছেন, সেই সব ক্ষেত্রে আপনি এটা খুব সহজেই করতে পারবেন। যেমন ধরেন আমি চাচ্ছি একটা খণ্ড করতে চাচ্ছি, একটা খণ্ড করতে চাচ্ছি, দুইটা চোখকে আমি আলাদা করতে চাচ্ছি, সিলেক্ট করলাম। যদি ছবিটা আমি সেভ করি, যে ফাইল থেকে এক্সপোর্টে চলে আসি সেভ ফর ওয়েব, ছবিটা আমি শুধু কী করতেছি জেপিজি ভার্সনে রাখতেছি, দিয়ে সেভ করে দিচ্ছি। কোথায়? একই ফাইলে আমি সেভ করলাম। ওকে প্রেস করে দিলাম। যদি এখন সেই ফাইলটাতে আমি চলে যাই, তাহলে দেখেন কি আমার যে ছবিটা সেই দুটো চোখ কিন্তু আমার আলাদা হয়ে গেছে। এর সময় যে অংশগুলো ভাগ হয়েছিল সেই অংশগুলো আলাদা হয়ে গেছে। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 সবগুলো খণ্ড কী হয়েছে আলাদা হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন স্লাইড টুলের কাজ। কারণ তারপর যদি আমরা যাই যে স্লাইড টুল, আরেকটা আছে সিলেকশন টুল যেটাকে আমরা বলি। যদি এইটার কথা বলি, এইটার কাজ হচ্ছে আমি শুধু টুল সিলেক্ট করলাম। এখানে যদি খেয়াল করেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে, এখন উপরে অনেকগুলো অপশন চলে আসছে। শুধু আমি কী করছি ক্লিক করছি, ক্লিক করার পর দেখেন কি এই অপশনটা অ্যাক্টিভ হয়েছে। এই অপশন শুধু আমি ক্লিক করছি, ক্লিক করার পরে আমি রো বরাবর বা কলাম বরাবর কাটতে চাচ্ছি, কয়টা অংশ কাটতে চাচ্ছি সেই অংশগুলো আমি সিলেক্ট করতে পারি। যেমন আমি চাচ্ছি যে আমার কী হবে রোতে 5টা আসবে, তাহলে দেখেন কি 5টা ভাগ হয়ে গেছে। বা যদি আমি বলি কলাম বরাবর আমার কী হবে 2টা ভাগ হবে, 2টা ভাগ হয়েছে। যদি বলি না আমার কী হবে 3টা ভাগ হবে, 3টা ভাগ হয়ে গেছে। অর্থাৎ এই ছবিগুলো বিভিন্ন খণ্ডে ভাগ হয়ে গেছে। এখন আমি কী করতে পারবো, এই ছবিগুলো নিয়ে আমি যদি সেভ করি তাহলে এগুলো সবগুলো এরকম খণ্ড খণ্ড আকারে চলে আসবে। অর্থাৎ কি এখানে আমাকে নিজের ইচ্ছা মতো আমি কাস্টমাইজ করতে পারছি, আমার কতটুকু লাগবে স্লাইস টুলে। আর যেটা সিলেকশন আছে সিলেকশন টুল, সেটাতে কী করতে পারবো আমি রো বরাবর বা কলাম বরাবর সেই জিনিসগুলো কাজ করাতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি সেভ করি এটা আরও ঠিক আগের মতনই খণ্ড খণ্ড হয়ে যাবে। এখানে একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে যদি আমরা এখানে কিছু লিঙ্ক অ্যাড করতে চাই, যেমন ধর আমি একটা ওয়েব পেজ তৈরি করতে চাচ্ছি, যেমন আমরা ওয়েব ডিজাইন যারা ইউআই ডিজাইন করে থাকি তারা এই স্লাইস টুলটা ব্যবহার করে থাকে বেশি। সে সাধারণত যারা গ্রাফিক ডিজাইনে আছি তারা কি করা না, এটা কতটা ইউজ করা যায় লাগে না আর কি আমাদের, কিন্তু যারা ওয়েব ডিজাইন রিলেটেড কাজ করে ফটোশপে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে। সেই ক্ষেত্রে যদি আমি এখানে ধরেন একটা ছবির নাম দিলাম, যে নাম আছে সেই নামই রাখলাম, যদি আমি এখানে ইউআরএল ইউজ করি সেই ইউআরএলটা কী হবে এখানে অ্যাড হয়ে যাবে। যেমন আমি সাপোজ দিচ্ছি যে হচ্ছে facebook.com, যে www.facebook.com দিয়ে যদি আমি সেভ করলাম তাহলে হয়ে গেল। যদি আবার এটার উপর ডবল ক্লিক করি বা অন্য কোনো অংশের উপরে ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করার পর যদি আমি সেখানে আবার কোনো ইউআরএল দিয়ে দিই তাহলে সেটাও নিয়ে নেবে। তবে সেভের একটু পার্থক্য থাকবে এখানে। আপনি যেটাতে লিঙ্ক দিতে যাবেন সেটার উপরে ডবল ক্লিক করলে লিঙ্কের অপশনটা চলে আসবে। তবে যখন আমরা সেভ ফর ওয়েব করতে যাব, আমি যখন সেভ ফর ওয়েব করতে যাচ্ছি তখন আমি সেভ দিচ্ছি একই, কিন্তু এখানে কি থাকবে না, তখন অনলি ইমেজ অপশনটা থাকা যাবে না। তখন কি করতে হবে আমাকে এইখান থেকে HTML বা HTML অ্যান্ড ইমেজ এই অপশনগুলো রাখতে হবে। ধরেন HTML অ্যান্ড ইমেজ দিলাম আমি, যে আমি HTML চাচ্ছি ইমেজও চাচ্ছি। সেক্ষেত্রে যদি আমি এখন সেভ করি তাহলে কি আসবে, আমার ছবিটা ঠিক আগের মতো হয়ে যাবে। দেখেন ছবির কিন্তু খণ্ড হয়েছে আমার, দেখেন কি সবগুলো খণ্ড খণ্ড হয়ে গেছে, যে একদম সমান সমান খণ্ড আসছে। আবার
খণ্ড হয়েছে এবং কি এটা একটা ওয়েব পেজে তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনি। যদি আমি এখানে ক্লিক করি, আমরা facebook.com/tc ঠিকই, কিন্তু লিঙ্কটা হয় নাই, কারণ এই যে facebook.com শো করতেছে, কিন্তু এই HTML এটা কাটার কথা মনে ছিল না। সেই জন্য সাধারণত যারা ওয়েব পেজ করে তারা কি করতে পারে, খুব সহজেই করতে পারে, তাই না? তাদের এখানে ফেসবুকের লগো থাকে বা যে ওয়েব ডিজাইন থাকে সেই ডিজাইনের লগোটা থাকে, তাহলে সহজে তখন বোঝা যায় যে আমি এখানে লগোটা দিছিলাম। কিন্তু আমার এখানে সব একই রকম ছবি, তো সেই জন্য আমরা বুঝতে পারছি না যে কোথায় লিঙ্কটা দিছিলাম। লিঙ্কটা ছিল এখানে, যদি অন্য কোথাও ক্লিক করি তাহলে কিন্তু কাজ করতেছে না, কিন্তু কোনায় যখন আমরা ক্লিক করতেছি তখন দেখেন কি আমার লিঙ্কটা শো করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কি লিঙ্ক অ্যাড করা, এটা হচ্ছে স্লাইস টুলের কাজ। আপনি লিঙ্ক অ্যাড করতে পারেন, যারা বিশেষ করে ইউআই ডিজাইন করে থাকে তারা হচ্ছে বায়ারকে দেওয়ার সময় এটা ব্যবহার করে থাকে। অ্যান্ড ওয়েব ডিজাইনের জন্য আরেকটা বিশেষ টুল অ্যাড করেছে, সেটা হচ্ছে আপনার ফ্রেম টুল। এই যে ফ্রেম টুল, এটা ডিজিটাল আমরা যারা ওয়েব ডিজাইন করে তাদেরও প্রয়োজন খুব ভালো এটা লাগতেছে, এবং কি যারা আমরা গ্রাফিক ডিজাইনার আছি তারাও কি করতেছি, এইটারও খুব প্রয়োজন পড়তেছে। এটার কাজ কি, সাপোজ ধরেন আমি কোনো একটা ছবি থেকে আমি ছবিটাকে রিমুভ করতে যাচ্ছি, সেখানে যদি আমি ফ্রেমটা বানাই দিই, সাপোজ আমি এখানে কি বললাম ফ্রেম বানাই দিলাম। ফ্রেম বানাই দেওয়ার ফলে আমি যদি এখানে কোনো ছবি বসাই দিই তাহলে কি হবে, সেই ছবিটা খুব সুন্দরভাবে বসে যাবে। ধরেন আমি কি করলাম, এই ছবিটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে শুধু ছবিটা ছেড়ে দিচ্ছি, তাহলে দেখেন কি আমার ছবিটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে বসে গেল। এবং কি যদি আমি এটা টানাটানি করতে চাই সেটাও করতে পারবো। ঠিক আছে, দেখেন কি যেদিকে আমি টানতে চাবো সেদিকে যাবে ছবিটা, আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ফ্রেমের কাজ। ঠিক আছে, আপনি ফ্রেমটাকে কাস্টমাইজ করতে পারবেন, যেটা আমাদের কি হয় অনেকটা হেল্প করে থাকে। এটা বৃত্তাকারও নিতে পারবেন, বৃত্তাকার শেপে আছে, আপনি বৃত্তাকারও নিতে পারবেন। যদি মনে করেন না আমি এরকমভাবে নিব না, আমার নিজের কোনো শেপ আছে সেই শেপে আমি নিতে চাচ্ছি ফ্রেমটাকে, সেটাও আপনি করতে পারবেন। যেমন সাপোজ ধরেন আমি কি করলাম, এখান থেকে শেপ নিচ্ছি, এখানে বৃত্তাকার শেপ দিতে কোনো আমি পলিগন যে শেপটা আছে সেটাকে নিলাম, নিয়ে বসাচ্ছি, বা পলিগন শেপটাকে ষষ্ঠভুজ করে নিই আমরা। ওকে, পলিগন শেপটাকে আমরা বসাই দিলাম। এখন কি করতে পারি আমরা, এটাকে রাইট শেপের পরে যদি রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করার পর এখানে কিন্তু কনভার্ট টু ফ্রেম অপশনটা চলে আসছে। যদি আমি কনভার্ট টু ফ্রেমে ক্লিক করি, ওকে প্রেস করি, এটা আমার কনভার্ট টু ফ্রেম হয়ে গেছে। এখন যদি আমি কোনো ছবি নিয়ে আসি তাহলে আমার ছবিটা কী হবে, ঠিক ওই শেপে আমার ছবিটা বসে যাবে। দেখেন নিয়ে আসলাম, ছবিটা আমার কিন্তু সেই শেপে বসাই দিতে পারছি। এখন ধরেন আমি অন্য কোনো শেপ নিতে চাচ্ছি, যেমন কাস্টম শেপ, যদি আপনার বাঘ ভাল্লুক সিংহ টিংহ কিছু থাকে বা আরও কিছু থাকে, সেগুলো কী করতে পারবেন আপনি কাস্টম শেপ হিসাবে, সেই জিনিসগুলোকে আপনি এখানে ব্যবহার করতে পারবেন ফ্রেম হিসাবে। ঠিক একই রকমভাবে ধরেন আমি একটা কী নিলাম, একটা ফুল নিলাম, সাপোজ এই ফুলটা নিলাম, নিয়ে আমি ফুলটাকে আর্ট করলাম এখানে। ওকে, আর্ট করার পরে রাইট বাটন ক্লিক, কনভার্ট টু ফ্রেম। ওকে, আমার ফ্রেমে কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমি এটাকে কোনো পার্ট নিয়ে আসি বা কোনো ছবি নিয়ে আসি, নিয়ে এসে যদি আমি এখানে বসাই দিই, তাহলে দেখেন কি সেটা সেই ফ্রেমে কনভার্ট হয়ে গেছে। বা এটাকে আমরা টেনে টেনে একদম ফুল ফ্রেম করে দিচ্ছি, তাহলে দেখেন কি সেরকম হয়ে গেছে আমার ছবিটা। ঠিক আছে, বা নিজেও কাস্টম শেপ তৈরি করে নিতে পারেন, সেখানেও কী করতে পারবেন, ফ্রেম কনভার্ট করে সেটাতে আপনি ছবি খুব সহজেই বসাতে পারবেন। এটা একটা মকআপের মতো সহায়তা করবে আপনাকে। ঠিক আছে, মকআপ আমরা করি ঠিক সেরকমভাবে সহায়তা করবে এটা আপনাকে, এবং কি এটা আলাদাভাবে দেখেন কি ওপেনও করতে পারছে আমরা মকআপের মতো। আশা করি বুঝতে পেরেছেন। আজকে আমাদের ক্লাসে দুটা নিয়ে আমরা কথা বললাম, ক্রপ টুল এবং কি ফ্রেম টুল নিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। যদি এর কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে করবেন, সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাসের এত দূরেই, পরবর্তী ক্লাস শুনতে থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।